মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। কোনো গল্প অনেক দিন আগে শুরু হয়ে শেষ হয় না। যে গল্প শুরু হয়েছে, প্রকৃতির নিয়ম বলছে শেষ তো তাকে হতেই হবে। অন্ধকারের মধ্যে আলো হয়ে বিভীষিকা আসে, নাকি সেই বিভীষিকার পরে একটা সুন্দর সুর অপেক্ষা করে, যে সুরের নাম প্রেম। আবার সেই বিভীষিকার সূত্রপাত কি কোনো প্রেমের আঘাতের চরম ক্ষতের পচা দুর্গন্ধ থেকে? জলেই কি মিশছে বিষ, নাকি হঠাৎ করে সাফল্যের শীর্ষে ওঠার এক দুর্নিবার প্রচেষ্টা বিষ হয়ে বিভীষিকা ডেকে আনছে কতগুলো অসহায় মানুষের জীবনে? নমস্কার শ্রোতা বন্ধুরা, রহস্যের অন্ধকারে আপনাদের স্বাগত। আজ আপনাদের জন্য শোভন কাপুরিয়ার গল্প আলেয়া। अब मन कैसे के सुख पावे, अब मन कैसे के सुख पावे, तड़प तड़प जिया जाए। अब मन कैसे के सुख पावे, तड़प तड़प जिया जाए। अब मन के सुख पावे, घरे पाला छीना मैं का दोबारा भाई ने, घरे पाला छीना मैं का दोबारा भाई ने, बैठे रहो पछताए। अब मन कैसे के सुख पावे, अब मन कैसे गम पानी पामा गम पामा गम गस। अब मन कैसे नी पानी नी पामा पामा गस नि सम ग। अब मन कैसे अब मन कैसे अब मन कैसे के सुख पावे, सगम सगम पगम पानी मा पानी सा गम ग सनि पम गम ग सनि सा। अब मन कैसे के सुख पावे, तरप तरप जिया जाए। अब मन कैसे, अब मन कैसे, अब मन कैसे। 12ই অগ্রহায়ণ 1756। কালাপানির জলাশয় থেকে খুব বেশি দূরে অবস্থিত নয় সুবিশাল রাজবাড়িটি। রাজবাড়িতে আজ উৎসবের আমেজ। রাজা চন্দ্রনাথ দেবের একমাত্র কন্যা রাজনন্দিনীর আজ বিবাহ। সুবে বাংলা নবাবের সেনাপতির দূর সম্পর্কের এক ভাই হলেন রাজনন্দিনীর জন্য নির্দিষ্ট পাত্র। রাজবাড়িতে সকলের মনে আনন্দ থাকলেও রাজনন্দিনীর মনে কোনো আনন্দ নেই, কারণ এই বিয়েতে তার মত নেই। নিজের শয়নকক্ষে বসে রাজকুমারী রাজনন্দিনী অধীর অপেক্ষায় ছিলেন একটি খবরের জন্য। ঠিক এমন সময় তার এক বিশেষ দাসী এসে ইশারায় তাকে বোঝালেন যে কাজ হয়ে গেছে। রাজবাড়িতে তখন হঠাৎ হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে, কিন্তু রাজনন্দিনীর এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। রাজনন্দিনী তৎক্ষণাৎ রওনা দিলেন রাজবাড়ির চোরা কুঠুরির উদ্দেশ্যে, যেখানে অপেক্ষা করে রয়েছে তার গোপন প্রেমিক। রাজনন্দিনী তখনও জানেন না যে কি ভয়াবহ এক ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করে আছে, কারণ রাজা চন্দ্রনাথ দেব ততক্ষণে জেনে ফেলেছেন রাজনন্দিনীর ভয়াবহ ষড়যন্ত্র সম্পর্কে, এবং এক ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে রাজনন্দিনীর ভাগ্যে।
সালটা 2022। মৃত্যুশয্যায় শুয়ে আছে এক মহিলা। পরিষ্কারভাবে শ্বাস প্রশ্বাসের দ্রুত ওঠানামা লক্ষ্য করা যায়। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসতে চাইছে। তার সামনে দাঁড়িয়ে আছে একজন ব্যক্তি। শয্যাশায়ী মহিলার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক তার। মহিলার চোখে মুখে মৃত্যু ভয়ের ছাপ স্পষ্ট। ভাঙা ভাঙা গলায় সে বলার চেষ্টা করছে, আমি বাঁচতে চাই আমি। ব্যক্তিটি অসহায়ের মতো তাকিয়ে থাকে মহিলার দিকে। সে নিজের মনেই যেন বলে ওঠে, একটা উপায় আছে তাহলে, হয়তো অসম্ভব, কিন্তু বাবার বলা সেই নকশা খুঁজে বের করতে হবে আমায়। মৃন্ময়ীকে ফিরে পাবো সেই উপায়। বর্তমান সময় 2022 সাল। যে পর্বের কথা বলছি সেটির নাম অভিষেক সুরের ভূতের সন্ধান। আউটলুক এক্সচেঞ্জের মেইলের সেন্ড বাটনে ক্লিক করতেই রিপোর্ট সহ মেইল চলে গেল প্রাপকের উদ্দেশ্যে। এই নিয়ে সকাল থেকে 10টা রিপোর্ট পাঠানো হয়েছে আপাতত, কিন্তু ক্লায়েন্টের চাই এখনও আরও অনেকগুলো রিপোর্ট। অগত্যা ঠিক করলাম একটু জল খেয়ে এসে আবার কাজে বসবো। আমি অভিষেক সুর নিউ টাউনের ইউনিটেক বিল্ডিংয়ের একটা নামী তথ্য প্রযুক্তি সংস্থায় সিনিয়র অ্যাসোসিয়েট পদে কাজ করি এবং এই মুহূর্তে একটা অ্যাপ্লিকেশন সাপোর্ট টিমকে লিড করছি। নিঃসন্দেহে লিড করা বেশ সম্মানের কাজ, কিন্তু বড় পদের সাথে আসে বড় দায়িত্ব। তাই টিমের সমস্ত সদস্যের সুবিধা অসুবিধা আমাকেই দেখতে হয়। তো আমার টিমের একজনের কাজে অসন্তুষ্ট হয়ে আমাদের কাস্টমার টিম তার নামে ওপরওয়ালাদের কাছে অভিযোগ করে। তাই সেই অভিযোগের ধাক্কা সামলাতে সেই সদস্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ডাটাবেস থেকে এক্সট্র্যাক্ট করা তথ্য রিপোর্ট আকারে সকাল থেকে পাঠিয়ে চলেছি। এ তো গেল আমার পেশার কথা, অর্থাৎ যা করে আমি পেট ভরাই। কিন্তু মন ভরানোর জন্য তো কিছু দরকার হয় মানুষের, দরকার শখের। অনেকের মতে আমারও একটা শখ আছে, শখটা হলো ভূত দেখার। জানি একটু আজব শখ, তো ব্যাপারটা ঠিক কীরকম সেটা বলি। পুরো বাড়ি, পরিত্যক্ত পুকুরঘাট, শুনশান রাজবাড়ি, মানে যে সমস্ত জায়গা সম্বন্ধে একটু ভৌতিক বা অলৌকিক কিছু শুনতে পাই, রক্ত গরম হয়ে ওঠে। হাতে হ্যান্ডিক্যাম আর সাথে দলবল নিয়ে বেরিয়ে পড়ি। আর যে অভিজ্ঞতা হয় সেগুলো হ্যান্ডিক্যামে শ্যুট করে তারপরে ভালো করে এডিট করে ইউটিউব চ্যানেলে আপলোড করি। চ্যানেলটি এখন যথেষ্ট জনপ্রিয় হয়েছে, তাই এমন কিছু অভিজ্ঞতা অর্জন করার তাগিদ ও উত্তেজনা আরও বেশি হয়। শেষ এমন অভিযান করেছি তাও প্রায় 4-5 মাস হবে। আজকালের মধ্যে এমন কোনো জায়গার কথা আমরা খুঁজেই পাইনি যেখানে গিয়ে ভৌতিক কোনো অভিজ্ঞতা হতে পারে। এই সব কথা ভাবতে ভাবতেই কাজের ফাঁকে ইন্টারনেট সার্ফিং করছিলাম। এমন সময় একটা ছোট্ট খবরে আমার চোখ পড়ল। এবার একটু চোখ রাখবো অন্য খবরে। নন্দীপুর গ্রামে ভুতুড়ে কাণ্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, নন্দীপুর গ্রামে ভুতুড়ে কাণ্ড। সেই গ্রামের দক্ষিণ প্রান্তে কালাপানি নামক একটি জলাশয় রয়েছে। গ্রামের জলের প্রয়োজন মেটায় এই জলাশয়ের জলই। কিন্তু গত কয়েক মাস ধরে নাকি রাতের দিকে জলাশয়ের কাছে একটি অদ্ভুত আলো দেখা যায়। আলো না বলে আলিয়া বলা ভালো। আরও অদ্ভুত ব্যাপার হলো এই যে সেই আলো থেকে নাকি একটা অদ্ভুত ডাক আসে, এমনটিও শোনা গিয়েছে নাকি যে বা যাঁরা এই আলেয়ার অনুসরণ করে যায় তাদের আর খুঁজে পাওয়া যায় না। ভয় গ্রামবাসীরা গ্রাম ছাড়তে শুরু করে দিয়েছে। দিনে দিনে গ্রাম হয়ে উঠেছে পরিত্যক্ত এবং ভুতুড়ে। তবে এই আলেয়ার ব্যাপারটা সত্যি নাকি এর পিছনে কোনো অসাধু চক্র কাজ করছে তা উদ্ঘাটন করার চেষ্টা চলছে। তবে স্থানীয় থানা থেকে অনেক তদন্ত করেও এখনও কিছুই উদ্ধার করা যায়নি। কি বলছে পুলিশ জেনে নেব একটি ছোট্ট বিরতির পর। খবরটা পড়া শেষ হলে আমি ভাবতে লাগলাম, নন্দীপুর তো সম্ভবত আমাদের ইউটিউব চ্যানেল টিমের সৌভিকের দেশের বাড়ি। ঠিক করলাম আজই সৌভিকের সাথে নন্দীপুর নিয়ে কথা বলবো। পরবর্তী অভিযানের খোরাক হয়তো পেয়ে গিয়েছি। সন্ধেবেলায় বসে আছি বাড়িতে, টিভির পর্দায় চোখ রেখেছি। একের পর এক খবরের বন্যা বয়ে যাচ্ছে। মাঝে মধ্যেই দেওয়ালের ঘড়ির দিকে নজর চলে যাচ্ছে, সে যে কটার সময় আসবে কে জানে। ঠিক এই সময় ফ্ল্যাটের দরজার সাথে লাগানো কলিং বেলটা বেজে উঠল। ভিডিও ডোর ফোনের মাধ্যমে দেখলাম যে বাইরে সৌভিক দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই একগাল হেসে ভেতরে ঢুকে সৌভিক বলল, কি ব্যাপার অভিষেক দা, এত জরুরি তলব করলে যে? কোনো নতুন আইডিয়া পেলে নাকি?
আমি ওকে বসতে বলে জিজ্ঞাসা করলাম, সব বলছি, তার আগে বল চা খাবি না কফি? যাই চলুক। চা খেতে খেতে এদিক ওদিকে নানা রকমের কথা হওয়ার পর আমি বললাম, আচ্ছা, নন্দীপুর গ্রাম তোদের দেশের বাড়ি না? হ্যাঁ, কেন বলো তো? ওখানে তোদের চেনা কেউ থাকে? আর দাদুর কোনো বন্ধু বা তাদের ছেলেমেয়েরা থাকতে পারে, বাবা ভালো জানবে। কেন বলো তো? তুমি নন্দীপুর গ্রামের ব্যাপারে জানলে কি করে? বলতে পারিস আমাদের পরবর্তী ইনভেস্টিগেশনের একটা সাইট হতে চলেছে ওই জায়গাটা। নন্দীপুর? কি যে বলো, বাবা তো বলে একদম ফালতু ঝিমোনো জায়গা, তাই তো বাবার যায় না। সে তো বুঝলাম, কিন্তু নন্দীপুরেই কিছু অদ্ভুত ঘটনা নাকি ঘটছে, লোকজন নাকি গ্রাম ছেড়ে দিচ্ছে। আচ্ছা, তো এই খবর তুমি কোথায় পেলে? আমি সকালের সেই পেজের খবরটা আবার আমার ল্যাপটপে খুলে সৌভিককে দেখালাম। সৌভিকের মুখে একটা অদ্ভুত ভাব দেখা দিল। বলল, ভুতুড়ে ব্যাপার নন্দীপুর গ্রামে? তো কি করবে ভাবছো? আমি কিছুক্ষণ ভেবে বললাম, চ্যানেলের জন্য পরের সেগমেন্ট এই নন্দীপুর গ্রামে করলে কেমন হয়? কতগুলো জলজ্যান্ত লোক নিখোঁজ হয়ে যাচ্ছে, পুলিশ প্রশাসনের তেমন কোনো হেলদোল নেই, আর সেখানে দাঁড়িয়ে যদি রহস্য উদ্ঘাটন আমরা করতে পারি তবে। সৌভিক বেশ উত্তেজিত বোধ করছে সেটা বুঝতে পারলাম। বলল, বেশ বেশ, তবে তাই হোক। তো কিছু নাম ঠিক করেছো যে কি হতে পারে? আমি মুখে একটা বিজয়ের হাসি ফুটিয়ে বললাম, ভেবেছি সেগমেন্টের নাম হবে কালাপানির আলেয়া। এখন এই ঘটনার অন্য এক পর্বের কথা বলি। পর্বের নাম পরিবেশবিদ মনামি ও তার নন্দীপুর যাত্রা। প্রত্যেক দিনের মতো বাসটা বেশ ভিড়, তবে এসি বাস বলে একটু বাঁচোয়া। সামনের সিটে বসে থাকা বৃদ্ধ উঠে যেতেই মনামি জলদি সেই সিটটা দখল করল। পায়ের আরাম হলো এতক্ষণে। সেই এসপ্ল্যানেট থেকে দাঁড়িয়ে থেকে এতক্ষণে বসতে পেল সে। তার গন্তব্য প্রতিদিনের মতোই পরিবেশ ভবন, সেখানেই চাকরি করে সে। মনামি দাসের বয়স খুব বেশি হলে 28 থেকে 29। পরিবেশ ভবনে বিগত 4 বছর কাজ করছে। কম অভিজ্ঞতা হলেও তার কাজের দক্ষতা আর কাজের প্রতি একনিষ্ঠতা দেখে মনামির ওপরওয়ালা বস মিস্টার বোস তাকে পদোন্নতির জন্য মনোনীত করেছে। তবে আজ মনামি অন্য দিনের তুলনায় আগেই হাজিরা দেওয়ার চেষ্টা করেছে খুব জরুরি তলবে। স্যার, আসতে পারি? অমিতাভ তার ডেস্কটপে কিছু একটা দেখছিলেন গম্ভীর মুখে। মুখে কিছু না বলে হাতের ইশারায় ভেতরে আসতে বললেন। মনামি চেয়ারে বসতে বসতে বোঝার চেষ্টা করল যে বোস কি যেন দেখছেন, কিন্তু ঠিক বুঝে উঠতে পারল না সে। এরকমভাবে 2-3 মিনিট কাটল, কিন্তু বোস তখনও একইভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। মনামি খুব ভালো করে চেনে বোসকে। কোনো গুরুতর ঘটনা না ঘটলে তিনি এরকম করেন না। কিছুক্ষণ পরে বোস গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, অতীন রায়চৌধুরীকে চেনো তুমি? হ্যাঁ, কিন্তু ওনার সাথে কাজ করার সৌভাগ্য আমার হয়নি। নন্দীপুর গ্রাম কোথায় জানো? ব্যাপারটা খুলেই বলি তাহলে। বলে অমিতাভ বলতে শুরু করল। কলকাতা থেকে 100 কিলোমিটার উত্তরে এই নন্দীপুর গ্রাম অবস্থিত। গ্রাম বলতে ছোট জনপদ, খুব বেশি হলে 10টি পরিবার এখন থাকে ওই গ্রামে। তো ওই গ্রামটার কাছেই একটা বড় জলাশয় আছে, নাম কালাপানি। গ্রামের জলের যা প্রয়োজন তা ওখান থেকেই মিটতো বলছি, তার কারণ হচ্ছে গত 1 মাস ধরে জলাশয়ের জল দূষিত হচ্ছে। ভাগ্য ভালো যে গ্রামের অন্য প্রান্তে আরেকটি জলাশয় আছে, সেটা ছোট হলেও আপাতত পরিবারগুলোর প্রয়োজন মিটে যাচ্ছে, কিন্তু গরমকালে সেটা পুরোটাই শুকিয়ে যায়। তাই কালাপানির দূষণের কারণ জানা দরকার ছিল। অতীনকে আমরা পাঠাই 15 দিন আগে। অতীন গিয়ে সব পরীক্ষা নিরীক্ষা করে 2 দিনের মধ্যেই রিপোর্ট দেয় যে গ্রামের নিকটবর্তী একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে, আর সেখান থেকেই সম্ভবত বর্জ্য পদার্থ এসে জমা হচ্ছে জলাশয়টিতে।
কিন্তু তারপরে আরও 5-7 দিন কেটে যায়, আর এই 2 দিন আগেই আমাদের জানানো হয় যে অতীন নাকি নিখোঁজ হয়ে গেছে। এই অবধি বলে অমিতাভ জলের বোতল থেকে একটু জল খেলেন। মনামির মুখে ভয়ের ছাপ, গলা শুকিয়ে গেছে তার। অমিতাভ আবার বলতে লাগলেন, তোমার কাজে আমি খুশি, তাই আমি চাই তুমি নন্দীপুরে কয়েকদিনের জন্য যাও আর জানার চেষ্টা করো অতীন ঠিক কোথায় গেল, আর কালাপানির দূষণের প্রকৃত কারণই বাকি। কারণ আরও একটা ব্যাপার নাকি লোকের মুখে মুখে ঘুরছে। কি স্যার? অমিতাভ বোস নিজের ডেস্কটপে কালাপানিতে ভুতুড়ে আলে আর অনেক গ্রামবাসীর নিখোঁজ হওয়ার খবর দেখান। খবরটা পড়ে অবশ্যই মনামির মনে অবিশ্বাস জন্মায়। সে বলে, আলেয়ার ডাকে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছে, কিন্তু কিন্তু এ তো বিশ্বাস করা যাচ্ছে না। আর এই আলেয়ার আবির্ভাব অতীনদের নিখোঁজ হওয়ার পর থেকেই শুরু হয়েছে বলেও তো বলা হচ্ছে দেখছি। অমিতাভ বোস চোখের থেকে চশমাটা খুলে নিয়ে সামনে টেবিলের উপরে রেখে বললেন, সেটাই হচ্ছে ব্যাপার। আমার থিওরি যে ওই কনস্ট্রাকশন সাইটের লোকেরা ইচ্ছে করে কালাপানির জলকে কন্টামিনেট করছে আর স্থানীয় লোকেদের ভয় দেখাচ্ছে, আর যারা ব্যাপারটা বুঝে যাচ্ছে তাদেরকে ছলে বলে কৌশলে খুন করছে। যদিও আলেয়ার ব্যাপারটা ব্যাখ্যা করতে পারছি না, কিন্তু আমার বিশ্বাস এসবের পেছনে অসাধু চক্র আছে ওই কনস্ট্রাকশন সাইটের। নন্দীপুর গ্রামকে জনশূন্য করে গ্রামটাতে নিজেদের আওতায় আনার চেষ্টা করছে ওরা। অতীনকে যে ওরাই খুন করেছে তাতে আমার কোনো সন্দেহ নেই। তা যাই হোক, আগের ঘটনা মোটামুটি এখানেই শেষ। এখন যে ঘটনা শোনাতে যাচ্ছি সেটা শ্রোতাকে একটু বিব্রত করতে পারে। তা ঘটনার নাম হল কালাপানি ও আরেকটি মৃত্যু। ঘরের বাইরের গোয়াল ঘরে গরুটাকে রাতের খাবার দিয়ে একটু আগেই এসে খাটে শুয়েছে বংশী। বংশীর বউ যখন গত বছর মারা গিয়েছিল তখন গায়ে সকলে ওকে বলেছিল আর একটা বিয়ে করতে। বংশীর মন তাতে সায় দেয়নি। কবিতাকে বড্ড ভালোবাসত সে। কবিতার সাথে কত রাত জেগে কাটিয়েছে সে, কত রাত দুটো শরীর নির্জনে নীরবে এক হয়ে গিয়েছে। কবিতার চিৎকারের শব্দেই ছোট ঘরটা যেন ভরে উঠত। সে সমস্ত কথা মনে করে একটা গরম নিঃশ্বাস ফেলল সে। মাঝে মধ্যে শরীরের চাহিদা সে অনুভব করে ঠিকই, কিন্তু নিজেকে সংযত করে রাখে সে। ছোট জানলাটা দিয়ে ঠান্ডা হাওয়া ঘরের ভিতর ঢুকছে। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার বিরাজ করছে। দরজার বাইরে থেকে গরুটার কোনো আওয়াজ এখন আর আসছে না, ঘুমিয়ে পড়েছে হয়তো। বাইরের পরিবেশ ক্রমশ থমথমে হচ্ছে। বিদ্যুৎ সহ একটা এলোমেলো ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। হঠাৎ একটা সুন্দর মিহি গলার ডাক ভেসে এলো বেশ খানিকটা দূর থেকে, যেন হাওয়ার সাথে ভেসে আসছে সেটা। বংশীর শরীরে একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। হয়তো এমন কোনো ডাক শুনে গ্রামের অন্য লোকেদের মৃত্যু হয়েছে। না, সে কিছুতেই এই ফাঁদে পা দেবে না। কান দুটো ঢেকে সে শুয়ে পড়ল। মনে মনে ইষ্টনাম জপ করতে শুরু করেছে সে। আমার তেষ্টা মেটাবে না? এই বংশী, মেটাবে না আমার তেষ্টা? দুই হাত দিয়ে কান ঢেকে রাখলেও সেই ডাক যেন কানের ভেতরে সোজা বিঁধছে, আর গলার স্বরে যেন একটা কামনা চুঁইয়ে পড়ছে। সেই স্বরে এমন কিছু আছে যা পুরুষ মানুষের স্নায়ুতে আগুন ধরিয়ে দিতে পারে। বংশী নিজের মনকে বোঝাতে চাইছে যে রাত বিরেতে এমন এক মেলি আবেদনের ডাক অসম্ভব, কিন্তু ইন্দ্রিয়গুলো যেন অতীব সজাগ হয়ে উঠেছে। সজাগ ইন্দ্রিয়গুলো যেন সাড়া দিতে চাইছে সেই ডাকে। নিজের উপরে নিয়ন্ত্রণ থাকছে না বংশীর। কি যেন এক অদ্ভুত নিষিদ্ধ আকর্ষণে ঘরের বাইরে বেরিয়ে গেল সে। গ্রামের অন্ধকার রাস্তার দুই পাশের গাছগুলো ঝোড়ো হাওয়ায় দুলে উঠছে। পাতায় পাতায় ঘর্ষণে এমন কিছু শব্দ তৈরি হচ্ছে যা সারা শরীরে শিহরণ ছড়িয়ে দেয়।
কিন্তু বংশীর যেন সেদিকে কোনো খেয়াল নেই। কোনো এক অজানা দুর্বার আকর্ষণে সে পেছন পেছন চলেছে সেই রহস্যময় নারীর। অন্ধকারে নারী মূর্তির মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার পরনে রয়েছে কোনো এক রাজকুমারী সুলভ পোশাক। বংশী যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। রহস্যময় নারীর অঙ্গুলি হেলনে সে হয়তো চলেছে নিজের মৃত্যুর দিকে। কতক্ষণ সে হেঁটেছে তা সে জানে না। হাঁটতে হাঁটতে সে এখন চলে এসেছে কালাপানির সন্নিকটে। অলৌকিক নারীটি ধীরে ধীরে নিজের শরীরের আবরণ উন্মোচন করতে লাগলো। তার যৌবনের উদ্দামতা বংশীকে পাগল করে তুলতে লাগলো। সে নিজের অজান্তেই রাজকুমারীকে অনুসরণ করে নেমে যেতে লাগলো কালাপানিতে। কালাপানির কোমর অব্দি জলে বংশী সেই রহস্যময় নারীর যৌবন ভোগ করতে লাগল। বেশ কিছুক্ষণ পরে হঠাৎ বংশীর খেয়াল হলো যে সেই কালাপানির বিশাল জলাশয়ের ভিতরে একাই দাঁড়িয়ে আছে। রহস্যময় নারী আর কোথাও নেই। তাহলে সে কাকে দেখে এখানে এলো? কালাপানি আর পরিত্যক্ত রাজবাড়ি যেন অদ্ভুত ভুতুরে এক পরিবেশ সৃষ্টি করেছে। বংশীর মনে প্রচণ্ড ভয় চেপে বসল, কিন্তু এইবার সে দেখতে পেল একটা অদ্ভুত জিনিস। কালাপানির জ্বরের ঠিক নিচে একটা সাদা আলো, এবং ধীরে ধীরে সেই সাদা আলো বংশীর দিকে এগিয়ে আসছে। এই বলে বংশী তাড়াতাড়ি জলের কালাপানির কালো জল থেকে উঠে পড়তে গেল, কিন্তু জলের নিচ থেকে কি যেন তার পা দুটো চেপে ধরল। আলেয়ার আলো যেন আরো তীব্র হয়ে উঠেছে। বংশীকে ধীরে ধীরে সেই আলেয়া নিজের দিকে টেনে নিতে লাগল। অভিশপ্ত কালাপানি সাক্ষী হলো আরো এক মৃত্যুর। জল সমাধি হলো বংশীর। শুনলেন তো কালাপানির আলেয়ার কথা। তবে এবারের কাহিনীটা একটু সাদামাটা বলা যায়। এই পর্বের নাম অভিষেক সুরের নন্দীপুরে আগমন। আমি, সৌভিক আর আমাদের তৃতীয় সঙ্গী রাখিয়া যখন নন্দীপুর বাসস্ট্যান্ডে নামলাম তখন দুপুর 1টা বাজে। গ্রামটায় নামতেই কেমন যেন একটা লাগলো। নন্দীপুর গ্রাম যে যথেষ্ট ফাঁকা এবং দিনে দিনে যে জনমানবহীন হয়ে পড়ছে তা বলা বাহুল্য। গ্রামের নিস্তব্ধতাও যেন হাহাকার করে ফিরছে। মোট কথা খুব একটা সুখকর অনুভূতি হলো না প্রথম দর্শনে। একটা ছোট রিক্সা স্ট্যান্ড থেকে রিক্সা ধরলাম আমরা 3 জন। গন্তব্য হলো সৌভিকের দাদুর এক বন্ধুর বাড়ি, রমাকান্ত কুণ্ডুর বাড়ি। দাদুর সেই বন্ধু যদিও এখনো বেঁচে নেই, তবে রমাকান্ত বাবুর ছেলে নাকি এখনো নিজের পরিবার নিয়ে ওই বাড়িতেই থাকেন। রমাকান্ত কুণ্ডুর বাড়িটি কিন্তু ঠিক নন্দীপুর গ্রামে নয়, বলা যায় নন্দীপুর গ্রাম আর চালখোলা গ্রামের সীমান্তে অবস্থিত, এবং এখনও যথেষ্ট প্রতিপত্তি রয়েছে ওনাদের এই 2 গ্রামে। সতীনাথকে সকলেই মেনে চলে বলেই শুনেছি। সৌভিকের বাবাই সব ব্যবস্থা করে দেন। রমাকান্ত বাবুর ছেলে সতীনাথের সাথে ফোনে আমাদের কথা হয়েছে, তাই সে আগে থেকেই অবহিত রয়েছে যে আমরা আসছি। যদিও আমাদের আসার উদ্দেশ্য একমাত্র সতীনাথ বাবুই জানেন। দুপুরবেলা এলাহি খাওয়া দাওয়া শেষ করে আমরা 3 জন দোতলার দক্ষিণের ঘরটায় এসে বসে রয়েছি। পরিকল্পনা করে নিচ্ছি যে ঠিক কিভাবে আমরা স্টোরিটা করব। সৌভিক বেশ উত্তেজিতভাবে বলল, শোনো, এলাকার কয়েকজনের ইন্টারভিউ তো করতেই হবে প্রথমে, আর তার সাথে এলাকায় ঠিক কতটা ভয় রয়েছে সেটা তুলে ধরতে হবে। কি এই গ্রামের ইতিহাস সেটাও তুলে ধরতে পারি আমরা। প্রস্তাবটা আমার ঠিক মনোপুত হলো না, বরং আমার মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরছে, যেগুলোর উত্তর খুঁজে সেইগুলো যদি একটা সেগমেন্টে তুলে ধরা যায় তবেই মানুষের মনে আগ্রহ আরও বাড়বে। ঠিক এই সময় সতীনাথ ঢুকলেন ঘরে। আমি একটু থতমত খেয়ে ইশারায় রাখিয়া আর সৌভিককে চুপ করতে বললাম। আসুন সতীনাথ বাবু, বসুন। আমি আরামকে দ্বারা ছেড়ে উঠতে উঠতে ভদ্রলোককে অভ্যর্থনা করে জানালাম। সতীনাথ বাবুর বয়স আন্দাজ 60-এর কাছাকাছি, কিন্তু মুখে চোখে অজস্র বলিরেখা যেন অসময়ে বার্ধক্য নিয়ে এসেছে তার শরীরে। একটা জিনিস লক্ষ্য করার মতো, যখন থেকে আমরা এই বাড়িতে ঢুকেছি তখন থেকে ওনার মধ্যে প্রচণ্ড এক চিন্তা আর ভয়ের ছাপ দেখতে পাচ্ছি।
তবে ওনার ছোট ছেলে যে আমাদের ইউটিউব চ্যানেলের সেগমেন্টগুলোর ভক্ত, সেই ব্যাপারটা রীতিমতো মজা করে সে আমাদের দুপুরে খাওয়ার সময় জানালো। সত্যি বলতে কি, নিজের প্রশংসা শুনতে কার ভালো লাগে। সতীনাথবাবু ঘরের কোণের দিকে রাখা খাটের ওপর বসলেন, কিছু যেন বলতে চাইছেন। আমি বললাম, কিছু বলবেন সতীনাথবাবু? হ্যাঁ, একটু কথা ছিল বই কি, যদি অভয় দাও তো বলতে পারি। সতীনাথবাবুর গলায় একটা কুণ্ঠাবোধ রয়েছে, সেটা খুব সহজেই বোঝা যায়। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। আমাদের কথাবার্তা শুরু হলো। দেখো, তোমরা তোমাদের চ্যানেলের কাজের জন্য এসেছো ভালো কথা, কিন্তু লোকাল পুলিশের কাছ থেকে কোনো সাহায্য কিন্তু আশা করো না। কেন, পুলিশ কিছু করছে না কেন? কি জানো তো, এই নন্দীপুর গ্রামটায় বেশিরভাগই উদ্বাস্তুদের বাস, তাই পুলিশের তেমন কিছু যায় আসে না। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু না, কোনো ফল হয়নি। কি অদ্ভুত ব্যাপার। আচ্ছা সতীনাথবাবু, এই নিখোঁজ হওয়ার ঘটনা বা মৃত্যুগুলো কি হঠাৎ শুরু হলো? হ্যাঁ, হঠাৎই বলা যায়। তবে আমার একটা নিজস্ব থিওরি আছে। থিওরি? কিরকম থিওরি শুনি? তোমরা আজকালকার ছেলে মেয়ে বিশ্বাস করবে কিনা জানি না, বলেই দেখুন না। আমি যা বলবো তা এই গ্রামের ইতিহাস, আর আমার থিওরি সেই ইতিহাস ঘিরেই। বেশ। সময়টা 1756 সাল। বাংলার মসনাদে তখন নবাব সিরাজদৌল্লার সাথে তখন অনেক হিন্দু রাজার ভালো সম্পর্ক ছিল। এই নন্দীপুর গ্রামের রাজা চন্দ্রনাথ দেবের সাথেও ছিল তার খুব হৃদ্যতা। তো চন্দ্রনাথ দেবের একমাত্র কন্যা ছিলেন রাজকুমারী রাজনন্দিনী। সে ছিল অত্যন্ত সুন্দরী। দূর দূরান্ত থেকে তার জন্য আসতো সম্বন্ধ, কিন্তু বুঝলে, ওই রাজনন্দিনীর পছন্দ ছিল একটি নিচু জাতের ছেলেকে, এবং রাজা চন্দ্রনাথ দেবকে সে কথা সে জানাতে পারেনি। হঠাৎ একদিন চন্দ্রনাথ দেব জানতে পারেন সে কথা, এবং রাজনন্দিনীর গোপন প্রেমিককে গুপ্ত হত্যা করিয়ে দেন। রাজনন্দিনী সে কথা জানতে পেরেছিলেন, কিন্তু সেই মুহূর্তে নিজের বাবার বিরুদ্ধে তিনি কিছু করেননি, কারণ তার লক্ষ্য ছিল অন্য কিছু। তার লক্ষ্য ছিল চন্দ্রনাথ দেবের রাজ্যের প্রধানমন্ত্রীকে খুন করা এবং তার কাছ থেকে একটা জিনিস চুরি করা, যা রাজনন্দিনীর মৃত প্রেমিককে আবার জীবিত করতে পারত। এই জিনিসটা সাধারণত রাজা চন্দ্রনাথ দেব নিজের কাছে রাখতেন, কিন্তু পরবর্তীকালে তিনি সেই জিনিস প্রধানমন্ত্রীর কাছেও রাখতে শুরু করলেন। কি জিনিস সেটা? একটা পাথর। হ্যাঁ, একটা কালো পাথর বা কালা পাথর। এই পাথরটায় নাকি অসীম ক্ষমতা ছিল যেন, যে কারণে চন্দ্রনাথ নিজের কাছেই রাখতেন সেই পাথরটা। এখন কি কি অসীম ক্ষমতা ছিল এই পাথরের তা অবশ্য সবটা জানা যায় না, কিন্তু একটা অদ্ভুত ক্ষমতা ছিল এই পাথরটার, যে এটা মৃত মানুষকে বাঁচিয়ে তুলতে পারত। হ্যাঁ, রাজনন্দিনী এই পাথরটা চুরি করে নিজের মৃত প্রেমিককে বাঁচিয়ে তুলতেই চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেটা তো হলোই না। বদলে চন্দ্রনাথ নাকি রাজনন্দিনীকে কোনো অভিশাপ দেন এই কালো পাথর ব্যবহার করে। ব্যাস, এইটুকুই জানা যায়। ইন্টারেস্টিং। আচ্ছা, এই কালো পাথরের অস্তিত্ব কি সত্যি আছে? জানি না, তবে লোকে বলে যে 1760 সালে ওই রাজবাড়ির ওপরে কোম্পানির আক্রমণ হয়, এবং সেই সময় রাজা চন্দ্রনাথ দেব নাকি ওই কালো পাথরটি লুকিয়ে ফেলেন কোথাও, যাতে কোম্পানির হাতে তা না পড়ে।
তিনি হয়তো চাননি যে অমন একটা শক্তিশালী জিনিস কোম্পানির হাতে পড়ুক। কোথায় লুকিয়েছিলেন তিনি কালো পাথরটি? ওই জলাশয়ের গভীরে কোথাও নাকি আজও পাথরটার অস্তিত্ব রয়েছে। তাই ওই কালাপাথর থেকে এই জলাশয়ের নাম হয়েছে কালাপানি। কথায় এটাও বলে যে সেই কালো পাথর খোঁজার জন্য নাকি একটা সূত্র আছে যা চন্দ্রনাথ দেব লিখেছিলেন। সূত্রটা যদিও পরবর্তীকালে ইংরেজরা চুরি করে নেয়। আজ থেকে প্রায় 1 মাস আগে একজন পরিবেশবিদ আসেন, নাম হচ্ছে অতীন ঘোষ। আর ওনার মৃত্যু দিয়েই কিন্তু এই ঘটনার পরম্পরা শুরু হয়। তাই আমার বিশ্বাস উনি হয়তো কিছু করেছেন। আচ্ছা, কিন্তু পরিবেশবিদ এখানে কি করতে এসেছিলেন? আসলে কালাপানির জল একটু দূষিত হচ্ছিল। এই গ্রাম থেকে 5 কিলোমিটার দূরে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হচ্ছে। তো ওনার নাকি অনুমান ছিল যে ওই পার্কের বর্জ্য এসে কালাপানির জলে মিশছে। আমার বিশ্বাস উনি এই কালাপানির নিচে কালো পাথরের ব্যাপারটা জানতে পেরেছিলেন এবং হতে পারে যে উনি দূষণের কারণ খোঁজার আড়ালে সেই কালো পাথরটা উদ্ধার করার চেষ্টা করেছিলেন। হয়তো সেখান থেকেই এই অসুবিধার শুরু। মানে আপনার অনুমান যে হয়তো অতীন ঘোষের হাতে ওই সূত্রটা ছিল, কিন্তু কিভাবে? দেখো, এটা আমার শুধু একটা অনুমান মাত্র। হতেও পারে এমন, আবার নাও হতে পারে। আচ্ছা, আপনার কাছে কোনো প্রমাণ আছে যে অতীন বাবুই এই ঘটনা শুরু করেছেন? না, সেরকম কিছু নেই, কিন্তু এতদিন সবকিছু ঠিক ছিল। হঠাৎ উনি আসার পর থেকে এরকম একের পর এক হত্যাকাণ্ড। শুনেছি ওনার মৃত্যুর পরে নাকি আরেকজন পরিবেশবিদ এসেছে এখানে অতীন বাবুর মৃত্যুর তদন্ত করতে। আমি ভাবতে লাগলাম গ্রামের আরও কিছু লোকের সাথে কথা বলতে হবে এই ব্যাপারটা নিয়ে। যতটা হালকা ব্যাপারটা আমি নিয়েছিলাম, এখন বুঝতে পারছি ঠিক ততটা হালকা ব্যাপারটা নয়। 250 বছর আগের ঘটে যাওয়া কোনো এক ঘটনার রহস্য এই নন্দীপুরে লুকিয়ে আছে। এমন এক রহস্য যা নন্দীপুর গ্রামকে প্রায় শেষের মুখে এনে দাঁড় করিয়েছে। অনেকগুলো প্রশ্ন সামনে অবচেতনে মনে ঘুরছে। অতীনবাবুর কাছে কালো পাথর খোঁজার সূত্র এলো কিভাবে? গত 1 মাস ধরে গভীর রাতে প্রথমে এক নারীর আদম্য ডাক শুনতে পাওয়া যাচ্ছে। কে সেই নারী? রাজকুমারী রাজনন্দিনীর অতৃপ্ত আত্মা। শিকার যখন সেই নারীটিকে অনুসরণ করে বুদ্ধিহীনভাবে এগোতে থাকে, তারা পৌঁছে যায় কালাপানি জলে। আর ঠিক সেই সময় এক আলেয়ার মতো আলো তাদের গ্রাস করে। এই আলেয়ার আবির্ভাব হঠাৎ করে কোত্থেকে এলো? তাহলে কি রাজনন্দিনীর আত্মার আবির্ভাব আর এই আলেয়ার মধ্যে কোনো সম্পর্ক রয়েছে? অভিষেকের মনে তো একগাদা চিন্তার ভাঁজ। এদিকে মনামি পড়েছে বিপদে। তা মোটামুটি এই পর্বের নাম মনামির তদন্ত বলা যেতেই পারে। কোনো প্রমাণ আছে আপনার কাছে যে আমরা অতীনবাবুকে খুন করিয়েছি? মনামি নিজেকে একটু সামলে নিয়ে বলল, দেখুন, আমি আপনাদের অভিযোগ করছি না, কিন্তু উনি তো আপনাদের সাথে দেখা করে এসেছিলেন, আর তার কিছুদিন পরেই ওনার মৃতদেহ পাওয়া যায়। হ্যাঁ, ঠিক 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 ওই কারণে ওই ঘটনার পরে আমরাও প্রোঅ্যাক্টিভ হয়ে চেক করিয়েছিলাম যে সত্যিই আমাদের সাইটের বর্জ্য কালাপানি জলাশয় অবধি যায় কিনা। ওই তার রিপোর্টটা আজ বা কাল আসবে। ওই রিপোর্ট দেখে তারপর না হয় ম্যাডাম ব্যবস্থা নেবেন। কিন্তু বিশ্বাস করুন যে আমরা কিন্তু খুনটা করাইনি। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, ওই শরীরটা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। মনে হচ্ছিল কেউ যেন শরীরটা শুষে নিয়েছে। এমন দৃশ্য আমি দেখিনি কোনো দিন ম্যাডাম। আশানুরূপ কোনো জবাব না পেয়ে একটু হতাশ হয় মনামি। চেয়ার ছেড়ে সে উঠে পড়ে।
সেলস অফিসের দরজা ছেড়ে বেরোতে যাবে সে, এমন সময় লোকটা বলল, ম্যাডাম, বলছি যে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে বলবো বুঝতে পারছি না। মনামি দাঁড়িয়ে পড়ে। কথাটা হচ্ছে কি ম্যাডাম, ওই অতীনবাবু, হ্যাঁ অতীনবাবু এখানে কালাপানির দূষণের কারণ জানতে আসলেও উনি কিন্তু স্থানীয় কিছু লোকজনের সাথে মিলে চন্দ্রনাথ দেবের রাজবাড়ি থেকে গুপ্ত খাজানা চুরি করার পরিকল্পনা করেছিলেন। আগে হ্যাঁ, কথা হচ্ছে এই এলাকায় একটা গল্প প্রচলিত আছে ম্যাডাম, যে রাজা চন্দ্রনাথ দেব নাকি সিরাজদৌল্লার কাছ থেকে পাওয়া নিজের সমস্ত খাজানা ওই রাজবাড়ির কোনো গোপন পথে লুকিয়ে রেখেছিলেন। যদিও সেই পথের খোঁজ কেউ পায়নি এখনো অবধি। আমি শুনেছি ওই উনি নাকি সেই খাজানা হাতে পাওয়ার লোভে ওই কালাপানির দিকে যান। হ্যাঁ, এ কথা বিশ্বাস হয় না মনামির। সে বলে, আপনি কি বলছেন কি? দেখুন, রিপোর্ট হাতে পেলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা তো নেবই, তাই বন্ধ করুন এসব বাজে কথা। রিকশায় করে ফেরার সময় অতীন ঘোষের সম্পর্কে মনামির মনে অনেক সন্দেহ ভিড় করে আসতে লাগলো। একটা অজানা ভয় মনের চোরা কুঠুরি দিয়ে উঁকি দিতে লাগলো। সত্যি কি তাহলে কালাপানির ওই আলেয়ার ব্যাপারটা সত্যি? কিন্তু এমন এক অলৌকিক ব্যাপার তো বাস্তবে সম্ভবপর নয়। তাহলে কিসের ভয়ে গ্রামবাসীরা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে? অতীন ঘোষের যে প্রাচীন বাংলার রাজকোষ নিয়ে একটা আগ্রহ ছিল, সেটা অনেকের কাছেই সে শুনেছে। তাহলে কি সেই রাজকোষের সন্ধানই তার কাল হলো? মাথাটা ভারী হয়ে আসছে মনামির। 2 দিন হয়ে গেল এখানে পৌঁছে, কিন্তু এখনো অবধি তেমন কোনো তথ্য পাওয়াই যায়নি যাতে করে অতীনদার মৃত্যুর ব্যাপারটা পরিষ্কার হয়। ঠিক এই সময়টা রিকশাওয়ালা বাঙাল ভাষায় বলে উঠল, দেবেমুনি, যদি কিছু মনে না করেন একান কথা কই। মনামির চটকা ভাঙল, বলল, বলো। রিকশাওয়ালাটা একটা ভয় জড়ানো গলায় বলল, আপনি আজ বাইর হইবেন না। আজ কিন্তু কালাপানির ওই আলেয়া, কালাপানির ওই জল সেইরে উইটে আসবে, আর শিকারে ভুলায় ভালায় নিয়ে যাবে কালাপানিতে। কিছু শুনলে বা কেউ ডাইকলে বাইর হইবেন না। শেষের কথাটা শুনে না চাইতেও মনামির শরীরে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত বইয়ে দিল। এতগুলো লোক তো একসাথে মিথ্যে বলতে পারে না। মনামির মন বলছে অতীনের মৃত্যুর সাথে কালাপানির ওই আলেয়ার একটা কিছু যোগাযোগ আছে। জানার উপায় আছে একটা, যদিও যার মাধ্যমে এই কথা সে জানতে পারত তার সাথে অনেক বছর যোগাযোগ আর নেই। এত বছর পরে ফোন করলেও কি সে চিনতে পারবে? না, এত বছর পরে আবার ফোন করলে পুরনো সব কথা মনে পড়ে যেতে পারে। অনেক কষ্টে নিজের মনকে কোনো রকমে শান্ত করে মনামি। এসব কথা ভাবতে ভাবতেই চলে এলো সেই অতিথিশালা যেখানে মনামি উঠেছে। রিকশা থেকে নামার সময় সে দেখল রাস্তার ওপারে 3 জনের একটা টিম স্থানীয় কিছু লোকের সাথে কথা বলছে। কি নিয়ে কথা বলছে ওরা? এরাও কি কোনো কারণে কালাপানি নিয়েই কথা বলছে? ভয়, ভীতি আর রহস্য তো অনেক হলো, এই পর্বে একটু হালকা হওয়া যাক। তাই এই পর্বের নাম অভিষেক সুর আর প্রথম প্রেম। গ্রামের পথে হাঁটতে হাঁটতে বেশ কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলতে লাগলো সৌভিক। রাখিয়া সেই সমস্ত কিছু হ্যান্ডিক্যামে শ্যুট করতে লাগলো। এই মুহূর্তে একটা ছোট্ট অতিথিশালার সামনের গাছটার ছায়ায় দাঁড়িয়ে আছি। নিজের মনেই আমি ভাবতে লাগলাম, এই রহস্যময় সেগমেন্টটা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার আরও বাড়িয়ে তুলবে, সে সম্পর্কে কোনো সন্দেহ নেই। কিন্তু এই রহস্যের পর্দা কি সত্যিই উঠবে? আজ অবধি যতগুলো কাজ আমি করেছি সত্যি ঘটনার থেকে বেশি জল মেশানো। তবে কালাপানির এই অত্যাশ্চর্য ব্যাপারটাকে বন্ধ করতে পুরো ইতিহাস জানা দরকার। আর সেই ইতিহাস এই মুহূর্তে গ্রামের কারোর পক্ষে জানা সম্ভব নয়।
তবে আমি চেষ্টা করলে হয়তো এই গোপন ইতিহাসের ওপর থেকে ধুলো সরাতে পারবো। আর সেই ইতিহাস পুরোপুরি জানার জন্য আমার দরকার সেই কালো পাথরটা। পাথরটা নাকি কালা পানির নিচে কোথাও রয়েছে। খুঁজতে যাব কি? কিন্তু কালা পানির নিচে কোথায় খুঁজে পাবো পাথরটা? রাস্তার উল্টো দিকের গেস্ট হাউসের সামনে একটা রিক্সা এসে থামল। রিক্সা থেকে নামলো একটি মেয়ে। না চাইতেও অভিষেক সুরের চোখ সেদিকেই চলে গেল। পিঠ অবধি খোলা চুলের আড়ালে মেয়েটিকে দূর থেকে দেখে একবারের জন্য মনে হলো যেন তাকে আগে কোথাও দেখেছে। সে দেখল মেয়েটি রিক্সা থেকে নেমে তাদের দিকে লক্ষ্য করেই এগিয়ে আসার উদ্যোগ করছে। মেয়েটি কিছুটা এগিয়ে আসতেই তার মুখটা পরিষ্কার দেখতে পেল অভিষেক। দেখেই মুখটা ঘুরিয়ে একটু কোণার দিকে চলে গেল অভিষেক। মেয়েটিকে অভিষেক খুব ভালো করে চেনে, মনামি। সৌভিকের কাছে এসে মনামি জিজ্ঞেস করল, কি ব্যাপার, আপনারা কারা? পরিবেশ ভবন থেকে কাজ চলছে এখানে, আর কালাপানি নিয়ে কথা যা বলার আমরা বলবো। আপনারা কার পারমিশন নিয়ে কথা বলছেন? রিখিয়াও রাগঢাক না করে জবাব দিল, আমরা একটা পপুলার ইউটিউব চ্যানেলের টিম, আর আপনি চাইলে আমাদের লিডের সঙ্গে কথা বলতে পারেন। ওই ওই যে ওই দিকটায় দাঁড়িয়ে আছেন উনি। অভিষেক বুঝল যে এবার মনামি তার দিকেই আসবে। এক্সকিউজ মি। মনামির সেই পরিচিত গলার আওয়াজ অনেক দিন পরে শুনে মনের ভেতরটা কেমন যেন করে উঠল তার। সে আর উপায় না দেখে ওর দিকে ফিরল। এ কি, তুমি এখানে? হ্যাঁ, কেমন আছো মামুনি? ঠিকঠাক, কিন্তু তুমি হঠাৎ এখানে কি করছো? ভুটানেশের কাজার বোকা লোকেদের না পেয়ে এবার তাহলে ইউটিউব চ্যানেল, তাই তো? মামুনি, বলছি আগে যা হয়েছে সেসব কথা কি না তুললেই নয়? না না, তা ঠিক, কিন্তু এবার যে তোমাদের পাত্তারি গোটাতে হবে। এখানে লোকজন ভুতুরে ব্যাপার বললেও আমার কোনো বিশ্বাস নেই। যেমন বাবার সময় আমি বিশ্বাস করিনি। পরিবেশ ভবনকে নিজের কাজটা না করতে দাও। আমরা কোথায় কাজ করব, কোথায় কাজ করব না, সেটা কি পরিবেশ ভবন ঠিক করবে? তো মামুনি দেবী, আপনি আপনার কাজ করুন, আর আমাদের কাজটা করতে দিন। একবারের জন্য ভেবেছিলাম যে তোমায় ফোন করব, মনে হচ্ছিল যে সত্যি হয়তো ভুতুরে ব্যাপার, কিন্তু না। তোমার এইসব ভুল ধারণার জন্য আমি নিজের বাবাকে হারিয়েছি। এবার এই গ্রামটাকে সর্বনাশের দিকে ঠেলে দিতে আমি পারবো না, শুধু তোমার এন্টারটেনমেন্টের জন্য। পুলিশকে বলে তুমি আর তোমার এই সাগরেদের বিদায় করার ব্যবস্থা করছি। দাঁড়াও। মনামি হন হন করে বেরিয়ে গেল। বেশ কয়েক বছর আগের তিক্ত একটা অভিজ্ঞতা আবার মনের মধ্যে উঁকি দিতে শুরু করেছে অভিষেকের। তা বুঝতেই পারলেন, এড়াতে চাইলেও এখানেই সেই পুরনো কাসুন্দি। আর মনামি যা একরোখা, এবারে সে এক প্রকার তার প্রাক্তন প্রেমিককে শায়েস্তা করবেই। তা যাই হোক, এই পর্বের নাম দিয়েছি মনামি আর তার সত্যান্বেষণ। স্থানীয় থানায় ঢুকতেই মনামিকে যথেষ্ট আপ্যায়নের সাথে ভেতরে আসতে বলল এলাকার ওসি বরেন চন্দ। মনামির সাথে আগেই কথা হয়েছিল বরেনের। সেই কথা মতো অতীনের নিজস্ব জিনিসগুলো বা তথাকথিত এভিডেন্সগুলো বের করে রেখেছিল। একটু তাবেদারি করার ভঙ্গিতে সে কথা বলতে শুরু করল। আসুন ম্যাডাম, আসুন। আমি আবার ভাবলাম আপনি কি ভুলে গেলেন। না না, ভুলবো কেন? আচ্ছা, জিনিসগুলো বের করে রেখেছেন আশা করি? হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, বলুন না। এমন একটা জায়গায় আপনার মতো একজন সুন্দরী মহিলাকে পাঠালো পরিবেশ ভবন, আপনার ভয় করলো না? মানে সুন্দরী মেয়ে দেখলে তো আবার এখানের লোকেরা নাকি ঠিক থাকে না। যেমন অতীনবাবু নাকি কোনো এক মেয়ে ছেলের ডাকেই ওই ইন্টু পিন্টু করতে গিয়ে আর কি মারা গেলেন। শাট আপ, জাস্ট শাট আপ। হ্যাঁ, আপনার যে মহিলাদের সম্পর্কে ঠিক কেমন ধারণা তা আপনার কথা থেকেই বোঝা যায়। হ্যাঁ, রতিনবাবু যে ইন্টু পিন্টু করতে গিয়েছিলেন সেটা আপনি কি দেখেছেন নাকি? ডিসকাস্টিং। না না, আমি কেন বলবো, সে তো লোকে বলে। আপনি খামোখা চড়ছেন কেন? শুনেছি সুন্দরী মেয়েরা নাকি একটু বেশি চটে। হ্যাঁ, আপনি না বড্ড বেশি কথা বলেন, কিন্তু
তার সব কিছু যদি লোকেই বলবে, তা আপনি কি করবেন বরেনবাবু? এই গ্রামের নিরীহ লোকগুলো ভয়ে মরছে, কতগুলো লোক নিখোঁজ বা মৃত হয়েছে, কালপানির জল দিন দিন দূষিত হয়ে চলেছে। এই একটা কিছুর কারণ খোঁজার পেছনে কাজ করেছেন আপনি। তাই যখন কিছু করার দম নেই তো উল্টোপাল্টা বলতে আসবেন না। এহেন রণচণ্ডী মহিলার সাথে বরেন আর কথা না বাড়িয়ে অতীনের জিনিসগুলো মনামির হাতে দেয় দেখার জন্য। অতীনের ব্যাগের ভেতর থেকে জামা কাপড়, ঘড়ি, কিছু রিসার্চের কাগজপত্র বের করলো মনামি, আর সেগুলোর সাথেই মাটিতে পড়ল একটা বিশাল বড় মাপের মতো কিছু। সেটা হাতে তুলে নেয় মনামি। সে বুঝতে পারে জিনিসটা ঠিক ম্যাপ নয়, একটা ব্লু প্রিন্ট বলা যেতে পারে। তার কপালে চিন্তার ভাঁজ ফুটে ওঠে। মনামির মন বলতে থাকে যে এই ব্লু প্রিন্টই আসলে চন্দ্রনাথ দেবের রাজবাড়ির নকশা, আর এখানেই নিশ্চয়ই অতীন খুঁজে পেয়েছিল গুপ্তধনের পথের সন্ধান। কিন্তু একটা খটকা রয়েই যাচ্ছে যে এই নকশা অতীনের কাছে এলো কি করে। কালাপানির জল মৃদুমন্দ হাওয়ায় অল্প অল্প কেঁপে উঠছে। একটা অদ্ভুত শব্দ তৈরি হচ্ছে। আজ দুপুর থেকেই একটানা বৃষ্টি হয়ে চলেছে। খুব বেগে না হলেও থামার কোনো লক্ষণ কিন্তু নেই। কালাপানি ঘিরে থাকা ঝোপঝাড়গুলো মাঝে মধ্যে নড়ে উঠছে হাওয়ায়। আশেপাশে কোনো জনমানুষের অস্তিত্ব নেই। কালাপানির জল এই বৃষ্টিতে কানায় কানায় ভরে উঠেছে। আরও ঘণ্টাখানেক যদি এই বৃষ্টি চলে তবে সেই জল কালাপানির দুকুল ছাপিয়ে হয়তো গ্রামের ভিতরে ঢুকতে শুরু করবে। কালাপানির অদূরের রাজবাড়িটি ভূতের মতো কোনো অজানা এক অভিশাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। রিক্সা করে এসে কালাপানির সামনেই নামল মনামি। একবার আশেপাশের অসীম নিস্তব্ধতাকে প্রত্যক্ষ করে নিল সে। কোথাও কারোর কোনো চিহ্ন নেই। রিক্সাওয়ালা একটু ইতস্তত করেই মনামির উদ্দেশ্যে বলল, দিদিমণি, আপনি একা যাইছেন, আমার কিন্তু ভাল লাগতেছে না। মনামির গলায় একটু চিন্তার ছাপ থাকলেও সেই ভাবটা সামলে নিয়ে সে বলে, অতীনদা কেন এখানে এসেছিলেন সেটা জানতে হবে আমায়, নাহলে তো খালি হাতে ফিরতে হবে। আচ্ছা শোনো, তুমি এখানে অপেক্ষা করো। যদি আমার চিৎকার শুনতে টুনতে পাও তবে আশেপাশের লোকজনকে ডেকো, কেমন? রাজবাড়ির বিশালাকৃতি ফটক দিয়ে মনামি প্রবেশ করল। ধুলোর স্তূপ আর ভ্যাবসা গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। টর্চের আলো ধুলোর মোটা পর্দা ভেদ করে একটা সরল রেখার মতো কিছুটা দূর অব্দি এগিয়েছে, এবং সেইটুকু আলোই ভরসা মনামির কাছে। কান দুটো অজান্তেই খাড়া হয়ে রয়েছে তার। কেমন যেন একটা চোরা ভয় তার সারা শরীরে শিহরণ জাগাচ্ছে। অলৌকিকের ভয় তার কোনোদিনই ছিল না, কিন্তু এখন কেন যে অলৌকিক আলেয়া আর সেই রহস্যময়ী নারীর কথা মনে পড়ছে কে জানে। ব্লু প্রিন্টের যে জায়গাটা লাল কালি দিয়ে দাগ দেওয়া আছে সেখানেই হয়তো অতীন তার গন্তব্য ছিল, অনুমান করে মনামি। লম্বা টানেলটা অনেকটা নিচে অসীম অন্ধকারের দিকে নেমে গেছে। টর্চের আলো ফেললেও নিচের জমি অত পরিষ্কার দেখা যাচ্ছে না। মুখের মাঝে টর্চটা কামড়ে ধরে টানেলের সিঁড়িগুলোতে খুব সন্তর্পণে পা ফেলে নামতে থাকে সে। কখনো কখনো পা হড়কে গেলেও নিজের মনের সাহসটা ধরে রাখে সে। টিপে টিপে পা ফেলে সে নামতে থাকে। মনামি নিজেও জানে না যে সে ঠিক কি খুঁজতে চলেছে। সে তো এসেছিল কালাপানির দূষণের কারণ খুঁজতে, কিন্তু অতীনের মৃত্যু রহস্য সমাধানের একটা জেদ কি তাকে পেয়ে বসেছে, নাকি অভিষেককে ভুল প্রমাণ করার একটা সুযোগের আশায় সে এই কাজ করছে? না, সে নিজেও জানে না। চলেছে সে অজানার পথে। টানেল থেকে নেমে যেন অন্ধকার আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে। নিজের হাত পা অব্দি দেখতে পাচ্ছে না মনামি। টর্চের আলো সামনের দিকে ফেলতেই সে দেখে একটা সরু রাস্তা এগিয়ে গেছে কালো গহ্বরের দিকে, আর সেই কালো গহ্বরের দিক থেকেই জলের শব্দ আসছে। মনামি মনে মনে ভাবল যে হয়তো এই কালো গহ্বরটি কালাপানির উৎপত্তি স্থল। ব্লু প্রিন্ট অনুসারে অতীন এখানেই এসেছিল, কিন্তু কিসের খোঁজে? একটা পচা গন্ধ নাকে আসছে তার, যেন অনেকদিন ধরে কিছু মরে পড়ে রয়েছে। গন্ধটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। কে খুঁজতে এসেছ? ওই প্রবল ঘন অন্ধকারের মধ্যে একটি ক্লান্ত ভাঙা খ্যানখ্যানে একটা কণ্ঠস্বর শুনে চমকে উঠল মনামি। কে কে কথা বলছেন? অদৃশ্য আগন্তুকের উদ্দেশ্যে সে জিজ্ঞেস করল। ফাঁকা টানেলের মধ্যে সেই কণ্ঠ যেন দূরের কোনো অন্ধকার দেওয়ালে প্রতিধ্বনিত হতে থাকল। মনামির শিরদাঁড়া বেয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। নিজের অজান্তেই পা দুটো পেছনে যেতে শুরু করেছে তার।
সে কণ্ঠ আবার বলে উঠল, মনামি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। আজকের এই রাত তার সমস্ত বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। তার হঠাৎ মনে হলো বড় টানেলটার সিঁড়িতে যেন কারোর পায়ের শব্দ নিচের দিকেই নেমে আসছে, হয়তো নতুন কোনো বিপদ। কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করে টর্চের আলো এবার মনামি এই ছোট পথের আশেপাশের দেওয়ালগুলোতে ফেলতে থাকে। আর সে যা দেখল তা দেখে ঘৃণা আর ভয়ের অনুভূতি তাকে একত্রে ঘিরে ধরল। সে দেখল অজস্র শিকড়ের মতো কিছু কিলবিল করে চলেছে দেওয়ালগুলোকে ঘিরে, এবং তাদের গতিবিধি উপরের দিকে উঠে গেছে। মনামির হাতের টর্চের আলো সেই গতিবিধি অনুসরণ করে যেতে যেতে দেখতে পায় তার মাথার বেশ খানিকটা উপরে সেই শিকড়গুলো একটি জায়গায় জড়ো হয়েছে, এবং সেখানে রয়েছে একটা মানুষের মাথা। আর সেই মাথা যেন একটু একটু নড়ে উঠছে। মুখ দেখে পুরুষ না নারী তা বোঝার উপায় নেই। সে কণ্ঠ আবার বলে উঠল, অনন্ত জীবন চাইলে ওই পাথরটা খোলো, খোলো এই পাথরটা, তবেই পাবে অনন্ত জীবন আমার মতো। একটা নীলচে কালো আভা দেখা যাচ্ছে টানেলে। মনামি কোনো জবাব দেয় না। এক পা দুপা করে পৌঁছতে থাকে বেরোনোর রাস্তার দিকে। যদি অনন্ত জীবন না চাও তবে মৃত্যুর জন্য তৈরি হও। শোনো, শোনো, তোমার মৃত্যু তোমার দিকে এগিয়ে আসছে। প্রথমটায় মনামি বুঝতে পারে না, কিন্তু তারপরেই সে শুনতে পায় জলের শব্দ, যেন বিশাল জলরাশি অদম্য গতিতে তার দিকে ধেয়ে আসছে। এক পা দুপা করে পৌঁছতে শুরু করে মনামি, কিন্তু শুধু জল নয়, জলের সঙ্গে একটা তীব্র আলোক রশ্মিও যেন এগিয়ে আসছে। অস্ফুট স্বরে বলে ওঠে মনামি, আলেয়া। আলেয়ার আলো থেকে চোখ সরাতে পারে না সে। তার সামনেই সেই আলেয়া সমেত জলরাশি যেন একটি নির্দিষ্ট আকার ধারণ করে তাকে গ্রাস করতে আসছে। একটি নারী মূর্তির রূপ ধারণ করছে সেই আলেয়া। কালাপানিতেই কি তবে এই রূপ পরিবর্তনকারী আলেয়ার বসবাস? আলেয়ার আলোয় মনামি সম্মোহিত হয়ে পড়ছে। জল আর আলেয়ার সমষ্টির এই দানব তার অনেকটা কাছে এসে পড়লেও ঠিক সেই সময় কি যেন তার হাত ধরে হ্যাচকা একটা টান মারে। অজ্ঞান হয়ে পড়ে মনামি। অজ্ঞান হওয়ার আগে একটি বিশেষ দিকে নজর পড়েছিল মনামির। কি হলো এরপর মনামির? 7 নম্বর পর্ব তো শেষ। নতুন পর্বে বাকিটা দেখা যাক। এই পর্বের আমরা নাম দিয়েছি অভিষেক সুরের সময়যাত্রা। কেন? সে এই পর্ব শুনতে শুনতেই বোঝা যাবে। মামুনি এখন শুয়ে আছে নিজের গেস্ট হাউসের ঘরে। তার চোখ দুটো বন্ধ, এখনো জ্ঞান ফেরেনি। বাইরে বৃষ্টির বেগ আরও বেড়েছে। পথঘাট শূন্য হয়ে এসেছে। কয়েকজনের মাত্র রাস্তায় ইতি উতি দেখা যাচ্ছে। এই মুহূর্তে মামুনিকে ঘিরে দাঁড়িয়ে রয়েছি আমি, সৌভিক, রাখিয়া, সতীনাথ বাবু আর ইন্সপেক্টর বরেন নন্দ। সতীনাথ বাবু আমার উদ্দেশ্যে বললেন, তুমি যদি আজ না যেতে মনামিকে পিছু করে, তাহলে যে কি হতো। আমি কোনো জবাব দিলাম না। কিভাবে যে মামুনিকে টেনে বের করেছি ওই অদ্ভুত চেম্বার থেকে তা আমি জানি। কালাপানির জলের উৎস যে রাজবাড়ির ওই চেম্বারই রয়েছে, সেই ব্যাপারটা কিছুটা নিশ্চিত হতে পেরেছি আমি। তবে জল আর ওই অদ্ভুত আলেয়ার একত্রে আকার পরিবর্তনের পেছনে যে কী রহস্য রয়েছে বা কোনো শক্তি এর পেছনে আছে কি না সেটা তো বুঝতে পারছি না। উপরন্তু সে দৃশ্য মনে পড়লেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি ভাবতেই পারিনি উনি এরকম একটা রিস্ক নিয়ে বেরিয়ে পড়বেন। তাহলে সেটাই তো, এমন এক ভয়াবহ ব্যাপারে ইনি একাই ঝাঁপিয়ে পড়লেন। কেন যে এমন করতে গেলেন? হয়তো আমাকে ভুল প্রমাণ করতে। মানে? কিছু না। আচ্ছা, ওই নকশাটা একবার দেখি, যদি কিছু বুঝতে পারি। বোঝার কি আছে? অভিষেক দা আমায় বলতে বারণ করেছিল, তাই বলিনি আমি। কিন্তু এবার বলি। অভিষেকদের মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। বিশেষ কোনো বস্তুতে হাত রাখলে সেই বস্তুকে ঘিরে যদি কোনো ইতিহাস থেকে থাকে, ও সেগুলো দেখতে পায়। সে কি? এ তো ভগবান প্রদত্ত ক্ষমতা। বুঝরুকি চলছে এখানে। আপনার কাছে কি আর কোনো উপায় আছে বলেন? দেখুন, একটা জিনিস কিন্তু বুঝতে হবে। অতীন রায়চৌধুরী এখানে আসলেন এবং ওই চেম্বারের ভেতরে এত বছর পরে
তিনি প্রথম ঢুকলেন। তারপরই হত্যালীলা শুরু হয়। সঙ্গে ওই রাজকুমারী আর অদ্ভুত আলেয়ার আবির্ভাব হয়। অর্থাৎ অতীনবাবু এমন কিছু হয়তো করেছিলেন বা এমন কিছু হয়তো জানতেন যা তিনি পুনরুদ্ধার করতে এসেছিলেন নিজের কাজের আড়ালে। সবকিছুই দেখার চেষ্টা করব। একটা সত্যি কথা যে ওই নকশা ওনার হাতে এসেছিল বলেই আজ এই বিপত্তি। আমি আর কথা না বাড়িয়ে চোখ দুটো বন্ধ করে ডান হাতের 2 আঙুলের মধ্যে নকশাটি ধরলাম। মন শান্ত করে নিজের সমস্ত মনঃসংযোগ একটি বিন্দুতে একত্রিত করতে লাগলাম। অন্ধকার একটা টানেলের মধ্যে দিয়ে আমার মনের চোখ চলেছে এগিয়ে। সময়টা ঠিক কোন সালের তা বুঝতে পারছি না আপাতত, কিন্তু দেখতে পাচ্ছি কোনো এক ব্রিটিশ অফিসার রাজবাড়িতে আমন্ত্রণ করার পরে সেখান থেকে উদ্ধার করলেন একটা নকশা, সম্ভবত রাজবাড়িরই নকশা। ব্রিটিশ অফিসার নিজের মৃত্যুকালে বন্ধুসম জমিদার দ্বারকানাথ রায়চৌধুরীর হাতে দিয়ে যান এই নকশাটি। বলে যান যে এই নকশার গুপ্ত পথ যদি সত্যিই কেউ উদ্ধার করতে পারে তবে এমন একটি পাথরের খোঁজ সে পাবে যা পুনর্জীবন দান করতে সক্ষম। এরপর আবার সেই কালো টানেলের মধ্যে দিয়ে আমি অনেকটা এগিয়ে আধুনিক যুগে চলে এসেছি। সম্ভবত গত বছরের ঘটনা। অতীন রায়চৌধুরীর স্ত্রী মৃন্ময়ী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। অতীন রায়চৌধুরী নিজেদের পূর্বপুরুষের দখলে থাকা রাজবাড়িটির নকশাটার কথা জানতেন এবং তিনি ঠিক করেন যে তিনি সেই লুকায়িত পাথরটি খুঁজে বের করে স্ত্রী মৃন্ময়ীকে পুনর্জীবিত করার চেষ্টা করবেন। বরাবরই এমন কিছু দৃশ্য দেখার পরে শরীরটা ক্লান্ত হয়ে পড়ে আমার। মনের উপরে চাপ অত্যাধিক হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হলো না। সতীনাথবাবু এনে দেওয়া কিছু খাবার আর একটু জল খেয়ে কিছুটা সুস্থ বোধ করতে লাগলাম। মামুনি ততক্ষণে উঠে এসেছে। ওকে সুস্থ দেখে মনে একটা শান্তি অনুভব করলাম। বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আজ যেন আকাশটাই ভেঙে পড়েছে নন্দীপুরের ওপরে। আমায় একটু সুস্থ দেখে মামুনি আমার দিকে কয়েকবার ফিরে ফিরে তাকালো। হয়তো কিছু বলতে চায়, অথবা আমার মনের ভুল। সৌভিক আর রাখিয়া আমার দিকে এগিয়ে এসে জানতে চাইল যে আমি কিছু দেখতে পেলাম কি না। আমি সকলের উদ্দেশ্যেই জানালাম আমার দেখা দৃশ্যগুলো। সকলের মুখেই একটা চিন্তার ছাপ ফুটে উঠল। সতীনাথবাবু বিচলিত হয়ে বললেন, তাহলে তাহলে এখন হঠাৎ কেন এমনভাবে গ্রামে একের পর এক মৃত্যু হচ্ছে? অতীন বাবুকে তাহলে? অতীনদের মৃত্যু আর এই গ্রামের ভাগ্য কোনোভাবে ওই পাথরটার সাথে জড়িয়ে আছে। তুমি ওই পাথরটা দেখতে পেয়েছো? হ্যাঁ, পাথরটার নীল আভা আমি দেখেছি বলে বিশ্বাস। ওই ওই গুপ্ত টানেলেই রয়েছে জিনিসটা। ওই অদ্ভুত মানুষের মতো দেখতে জীবটা পাথরটা হাতে নিয়ে খুলতে বলছিল আর কি সব অনন্ত জীবনের প্রলোভন দেখাচ্ছিল আমায়। কোন জীব? সারা শরীর শিকড়ে ঢাকা আর আর মাথাটা যেন মানুষের মতো। কালাপানির জলকে যেন ওই অদ্ভুত আলেয়ার মতো জিনিসটা নিয়ন্ত্রণ করে। হতেই পারে সেই আলেয়াই হয়তো কোনোভাবে দৃষ্টিভ্রম সৃষ্টি করেছে, যাতে সবার মনে হচ্ছে যে রাজকুমারী রাজনন্দিনী ফিরে এসেছেন। কিন্তু কিন্তু আলেয়া তো আর প্রাণী নয়। বেশ, তাহলে টানেলের ভেতরে ওই হঠাৎ করে ঢুকে পড়া বানের মতো জল আর আলেয়া সংমিশ্রিত হয়ে নিজের আকার কিভাবে পরিবর্তন করেছিল? এই কথার জবাব শুধুমাত্র মামুনি নয়, আমাদের কারুর কাছেই নেই। বললাম, রাজবাড়িতে আরও একবার যেতে হবে। ওখানে গেলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি যে আমাদের লড়াইটা ঠিক কিসের সাথে। কালাপানি যে ঠিক আর 5টা জলাশয়ের মতো নেই সেটা পরিষ্কার। কালো পাথরেই লুকিয়ে আছে কালাপানি আর রাজনন্দিনীর অভিশাপের রহস্য। এতক্ষণ সকলে আমার কথা চুপ করে শুনছিলেন। ঘরের বাতাসে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা বিরাজ করছে। সেই নিস্তব্ধতা ভঙ্গ হলো সতীনাথ বাবুর আসা ফোনে। ফোনটা ধরতেই তিনি যেন অত্যন্ত বিচলিত হয়ে পড়লেন। ওনাকে বলতে শুনলাম, কোথা দিয়ে?
কোথা দিয়ে জল ঢুকছে? সবাইকে দূরে আনো, দূরে আনো, আমি দেখছি। কি হলো সতীনাথ বাবু? ওই কাল থেকে সারা দিন বৃষ্টিতে কালাপানির জল গ্রামে ঢুকতে শুরু করেছে, বুঝলে। কয়েকটা বাড়ি নাকি ইতিমধ্যেই জলের তোড়ে ভেসে গেছে। হ্যাঁ, সর্বনাশ! জল ভেতরে ঢুকছে মানে তো আলেয়াও এবার জলের সাথে গ্রামে ঢুকতে শুরু করবে। যাকে কাছে পাবে তাকেই গ্রাস করতে শুরু করবে। তাহলে তবে বারেনবাবু, আপনি একটা কাজ করুন, গ্রামে যে কটা পরিবার বাকি আছে সবাইকে এই গ্রাম থেকে ইমিডিয়েটলি বের করে সতীনাথ বাবুদের গ্রামের দিকে কোনো এক নিরাপদ জায়গায় রাখুন। আর কাউকে মরতে দেওয়া যাবে না, কিন্তু প্রাণ নিতে পারছে বলেই হয়তো আলেয়ার এত শক্তি। গ্রামটাকে জনশূন্য করতেই হবে। আর আমি, তুমি কি করবে? কালাপানির রাজবাড়িতে ফিরে যাব। কালো পাথরের রহস্য জানতে না পারলে নন্দীপুরের ধ্বংস আটকানো যাবে না। কিন্তু তুমি একা যাবে নাকি? আমি আর রিখিয়া সঙ্গে যাব। না, একদম না। না অভিষেক দা, একসঙ্গে এসেছিলাম তো একসঙ্গেই যাব, যা হওয়ার হবে। তাহলে আমিও যাব তোমাদের সাথে। দেখো যা করবে সাবধানে করো। হ্যাঁ, আমরা এদিকে গ্রামের লোকজনদের বের করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ঘটনা এবার শেষের দিকে। কি হবে এরপর একটু দোনামোনা করেই এই পর্বের নাম দেওয়া হলো অভিষেক ও রাজনন্দিনী এবং আলেয়ার যবনিকা পতন। আমিও জানি না, আপনিও জানেন না কি হতে চলেছে। আসুন তবে শোনাই যাক। জলের খুব বেশি তোড় নেই, কিন্তু ধীরে ধীরে জল বাড়তে শুরু করেছে। কালাপানির কাছে সমস্ত বাড়িগুলো ফাঁকা হয়ে গিয়েছে। জলের ওপরে যেন ভূতের মতো দাঁড়িয়ে রয়েছে বাড়িগুলো। কালাপানির জলের অন্ধকারে হারিয়ে যেতে বসেছে বাড়িগুলো। প্রথমে সৌভিক, মাঝে রাখিয়া আর মামনি এবং সবার শেষে আমি চলেছি। সকলের হাতেই টর্চ। টর্চের আলো বৃষ্টির মধ্যে খুব বেশি দূর যেতে পারছে না। অক্লান্ত বৃষ্টিতে পচা গন্ধ নাকে আসছে। সৌভিক বলল, ভূত খুঁজতে এসে যে আমরা ঠিক কিসের সামনে পড়েছি বুঝতে পারছি না। গ্রামে এখন আর কোনো প্রাণের অস্তিত্ব নেই। কালাপানির আলেয়ার সামনে একমাত্র আমরাই রয়েছি। সেই রাজকুমারী আমাদের ধরবে, না আলেয়া আগে আমাদের দিকে আসবে, সেটাই তো বুঝতে পারছি না। সৌভিকের কথার কোনো উত্তর দেওয়ার মতো অবস্থা নেই আমাদের। রাখিয়া আর মামুনি আগের মতোই হাঁটতে লাগলো। আমার মনে কিন্তু একটা প্রশ্ন খচখচ করতে লাগলো। মামুনিকে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, অতনু রায়চৌধুরী কি তোমায় চিনতেন? মানে নাম ধরে চিনতেন কি? মামুনি একটু অবাক হয়েই বলল, কেন হঠাৎ এই প্রশ্ন? আমি কিছু খুলে বললাম না। একটা অদ্ভুত সম্ভাবনা মাথায় ঘুরছে আমার। সেটা কি হওয়ার কোনো সম্ভাবনা আছে? রাজবাড়িতে ঢুকে পড়েছি আমরা। সেদিনের পথ অনুসরণ করে গুপ্ত টানেলের দিকে যেতে লাগলাম আমরা। বাইরের দিক থেকে জলের মধ্যে একটা আলোড়নের শব্দ শোনা গেল। আমি আর সৌভিক এবারে চোখাচোখি করে নিলাম। জরাজীর্ণ রাজবাড়ির এই পরিবেশে জলের তোড়ের শব্দটা খুবই অস্বস্তির সৃষ্টি করলো যেন। নিজের মাথার মধ্যেই পরবর্তী পরিকল্পনাগুলো সাজিয়ে নিলাম আমি। আমরা কি করব এখানে? যদি রাজনন্দিনী এখানে চলে আসে? কিছু হবে না, শুধু মনে রাখ, যেই আসুক নিজের ওপরে নিয়ন্ত্রণ হারাবি না, ঠিক আছে? আমি আর মামুনি নিচে নামতে শুরু করলাম। টানেলের মধ্যে টর্চের আলো ধরে এগোতে লাগলাম আমি আর মামুনি। কারুর মুখে কোনো কথা নেই। বাইরে জলের শব্দ আসছে হালকা হালকা। মামুনি বলল, এখানেই ওই ওপরের দিকে আছে সেই শিকড়ে আবৃত মানুষের মতো কেউ। টর্চটা উপরের দিকে ফেলতেই দেখলাম সেই বিভৎস চেহারা। মুখ চোখ দিয়ে শিকড়গুলো প্রবেশ করেছে। সেগুলোকে যেন ভোগ করে নিতে চাইছে শিকড়গুলো। মনের মধ্যে আবার সেই প্রশ্ন, এই অদ্ভুত জীব মামুনিকে নাম ধরে ডাকলো কি করে? সেদিকে আর সময় নষ্ট না করে মামুনির উদ্দেশ্যে জানতে চাইলাম যে পাথরটা কোন দিকে সে দেখেছিল। মামুনির কথা মতো টর্চ বন্ধ করে সেই দিকে তাকাতেই একটা নীলাভ আভা দেখতে পেলাম। ওই তো পাথরটা। এগিয়ে গেলাম সেই দিকে, পাথরটাকে হাতে তুললাম। পাথরটা ঠিক সাধারণ পাথরের মতো নয়, যথেষ্ট হালকা এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার রয়েছে। এমন জিনিস আমি আগে দেখিনি সেটা বলতে পারি।
হঠাৎ টানেলের ওপর দিক থেকে কেউ যেন ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, কে খুঁজতে এসেছো? সেদিকে কান না দিয়ে আমি বললাম, মামুনি, আমায় এখন মনোনিবেশ করতে হবে। তুমি চোখ কান খোলা রাখো, কিছু অস্বাভাবিক দেখলেই আমায় জানাবে, কেমন? পাথরটা হাতে ধরে অতীতে মনোনিবেশ করার চেষ্টা করলাম। আবার আমার মনের চোখ একটা কালো টানেলের মধ্যে প্রবেশ করলো। সৌভিক আর রিখিয়া অধীর অপেক্ষায় রয়েছে। একটা অস্বস্তিতে পায়চারি করতে শুরু করেছে। সৌভিক পায়চারি করতে করতে নিজের মনেই কিছু বলছে। হঠাৎ তার মনে হলো যেন জলের শব্দ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, যেন অনেকখানি জলের স্রোত একসাথে বয়ে চলেছে। শোন, তুই এখানে দাঁড়া রিখিয়া, কিসের এত শব্দ হচ্ছে দেখে আসি। না না, মোটেই না, একসাথেই যাব। এই ভুতুরে জায়গায় আমি একা থাকতে পারবো না। আর কথা বাড়ায় না সৌভিক। দুজনে একসাথে এগিয়ে যায়। রাজবাড়ির দরজা হালকা ফাঁকা করতেই এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল ওরা দেখল কালাপানির জলের মধ্যে দিয়ে অবলীলায় হেঁটে চলেছে এক নারী, রাজনন্দিনী। আরও অদ্ভুত ব্যাপার হলো এই যে কালাপানির জলের গতি যেন তাকেই অনুসরণ করছে। কালাপানির জল যেন শুধু একটা জল নয়, জীবন্ত কোনো প্রাণী যেন। রাজনন্দিনী যে কালাপানির জলকে নিয়ন্ত্রণ করছে সেটা পরিষ্কার। কালাপানির সমস্ত জল যেন রাজবাড়ির দিকেই ধেয়ে আসছে। এই রাজনন্দিনীকে বুঝে গেল যে অভিষেকদা ওখানে রয়েছে। সৌভিক কিছু না বলেই ছুটতে শুরু করলো টানেলের দিকে। বলতে লাগলো, অভিষেকদার মনামিকে ওখান থেকে এখনই বেরোতে হবে, না হলে সব শুদ্ধ আমরা মারা পড়ব। টানেলের মাটিটা কেঁপে উঠল। মনামির সারা শরীর যেন ভয়ে পাথরের মতো হয়ে গেল। একটু দূরে অভিষেক এখন কালো পাথরটা হাতে নিয়ে চোখ বন্ধ করে রয়েছে। মাটিটা আবার কেঁপে উঠল। বুঝতে পারে না মনামি যে সে কি করবে। এর মধ্যেই সেই অদ্ভুত শিকরে আবৃত মানুষ বলে ওঠে, রাজনন্দিনী বুঝে গেছে, ওইদিকে আসছে, সবাই মরবে এবার, সবাই। ওদিকে টানেলের উপরের দিক থেকে সৌভিকের গলা শুনতে পেল মনামি। ছুটে গেল সেই দিকে। বলো বলো সৌভিক। জলের একটা তোড় রাজবাড়িটার দিকে আসছে, সম্ভবত টানেলের দিকেই যাচ্ছে। তাড়াতাড়ি উপরে উঠে এসো। মনামি দৌড়ে গেল অভিষেকের দিকে। অভিষেককে ডেকে তুলতে হবে। মনামির মনে হলো টানেলের সেই কালো গভীর অন্ধকারের ভেতর থেকে কেউ যেন আসছে। টর্চ ফেলতেই সে দেখতে পেল এক মহীয়সী সুন্দর নারী। অস্ফুট স্বরে সে বলে উঠল, রাজনন্দিনী। রাজনন্দিনী ধীরে ধীরে হেঁটে আসছে তার দিকে, মুখে ক্রূর হাসি। সমস্ত শরীরে কেমন যেন একটা আলোর আভা। এই গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। আমাকে যখন রাজা চন্দ্রনাথ দেব অভিশাপ দিয়েছিল তখন গ্রামের কেউ মুখ খুলেনি, তাই এই গ্রামের প্রতিটা লোক মরবেই, আর তার সাথে তোরা। মনামি অবাক হয়ে দেখল রাজনন্দিনীর পেছনে যেন একটা জলের দেওয়াল দাঁড়িয়ে রয়েছে, যেন কোনো আদেশের অপেক্ষায় রয়েছে। অভিষেক, ওঠো ওঠো অভিষেক, অভিষেক ওঠো। মনামি চিৎকার করে ওঠে, কিন্তু অভিষেক নড়ে না। রাজনন্দিনীর শরীরের সেই আলোর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, আর পেছনের জলের সেই দেওয়াল এগিয়ে আসছে ধীরে ধীরে। এই ধীরে ধীরে জলের ভেতরে মিশে যেতে লাগলো রাজনন্দিনী, আর সম্পূর্ণ আলোকিত হয়ে পরিণত হলো এক আলেয়ায়। সেই আলেয়া যা এতদিন ধরে এত লোকের প্রাণ নিয়েছে। আলেয়া ধীরে ধীরে কালাপানির জলের সাথে মনামির দিকে এগোতে থাকলো। অভিষেক বর্তমান সময় ফিরতে লাগলো আবার। দাঁড়িয়ে যাও রাজনন্দিনী, তোমার প্রাণ ভোমরা কিন্তু আমার হাতে। আমার কথা শুনতে পেয়ে ধরে প্রাণ ফিরে এলো মামুনি। জলের মধ্যে থেকে আলেয়া আবার ধীরে ধীরে রাজনন্দিনীর রূপ নিল। বলল, তুই মারবি আমাকে? এক সাধারণ মানুষ মারবে আমাকে? না না না, আমি মারবো কেন? মারবে তোমার বন্দি, তোমায় যে মুক্তি দিয়েছিল অতীন রায়চৌধুরী। অতীন রায়চৌধুরী তো মরেননি, শিকরের মধ্যে মরে বেঁচে আছেন তিনি। ওনার প্রাণ শক্তিই তো তুমি শুষছ, আর সেই প্রাণের জোরেই এতগুলো প্রাণ নিয়েছ তুমি, তাই না? আর এখন যদি অতীন বাবুই না থাকেন তবে? তার আগে আমি শেষ করবো তোদের। বাঁচাও অভিষেক! মামুনির সেই আর্তনাদ আমার কান যেন ভেদ করতে লাগলো। আমি আর দেরি না করে কোনো রকমে উঠে দাঁড়িয়ে পকেট থেকে দেশলাই বার করলাম,
আর একটা কাঠিতে আগুন জ্বালিয়ে ছুঁড়ে দিলাম শিকড় রূপী অতীন চৌধুরীর শরীরে। দাউ দাউ করে জ্বলে উঠল সেই শরীর। অতীনবাবুর আর্তনাদ আকাশ বাতাস বিদীর্ণ করে উঠল। এইবার লক্ষ্য করলাম কালা পানির জলের মধ্যে একটা ঘূর্ণি শুরু হয়েছে। আমি জানি এইবার কি করতে হবে। কালো নীলাভ পাথরটা হাতে নিয়ে দেখতে দেখতে সেই আগুনের ভেতরে ছুঁড়ে ফেললাম। পাথরটা ধ্বংস হতে লাগলো। আলেয়া সমেত জলের ভেতরে ঘূর্ণিটা বাড়ছে, আর সম্পূর্ণ রাজবাড়িটা যেন কাঁপতে লাগলো। আলেয়া রূপী শয়তান মামুনিকে ছেড়ে দিয়েছে এখন। আমি আর মামুনি এক বিন্দু সময় নষ্ট না করে টানেল থেকে বেরোতে লাগলাম। রাজবাড়ির দেওয়াল ইট সবকিছু ভেঙে ভেঙে পড়তে লাগলো। ওপরে উঠে এসে সৌভিক আর রাখিয়াকে নিয়ে আমরা দৌড়তে লাগলাম। এখন আমরা কালাপানির এই পারে দাঁড়িয়ে রয়েছি। কালাপানির ঘূর্ণির ভেতরে রাজবাড়িটা ডুবে যেতে লাগলো, নিশ্চিহ্ন হয়ে যেতে লাগলো। সৌভিক বলল, কি ভয়ঙ্কর, কিন্তু কি যে হলো কিছুই বুঝলাম না। তুমি কি দেখেছিলে পাথরটা হাতে নিয়ে? সেগমেন্টটার শুটটা ঠিকঠাক হলোই না। এখানেই হয়তো গল্পের শেষ হতে পারত, কিন্তু গল্পের শেষে কিছু তো থেকেই যায়। কিছু রহস্যের শেষ হয় না কখনোই। তাই এই পর্বের নাম কালো পাথরের অমীমাংসিত রহস্য। ঘটনার পরে 3 দিন কেটে গিয়েছে। সেদিন সন্ধ্যায় সতীনাথ বাবুর বাড়ির বারান্দায় আমরা 3 জন, সতীনাথ বাবু আর মামুনি বসে আছি। নন্দীপুর আর কালাপানি ধীরে ধীরে ছন্দে ফিরছে। চায়ে চুমুকটা সবে দিয়েছি, মামুনি বলল, আচ্ছা, সেদিন তুমি কি করে বুঝলে যে অতীন দা আসলে মারা যাননি? এই না 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 এরকম খাপ ছাড়া না, পুরোটা বলো। রাজনন্দিনীকে শেষ করলে কি করে? তাহলে প্রথম থেকেই শুরু করি। দেখো, রাজা চন্দ্রনাথ দেবের মন্ত্রীকে রাজনন্দিনী খুন করানোর পরে তার লক্ষ্য ছিল ওই পাথরটার হাসিল করে তার মৃত প্রেমিককে বাঁচিয়ে তোলা। কিন্তু যেটা ও জানতো না সেটা হলো ওই পাথরটা প্রচণ্ড শক্তিশালী কোনো বস্তু। ওই পাথরটার কোনো ভয়ানক রহস্য শুধু রাজাই জানতেন বলে আমার বিশ্বাস। ইনফ্যাক্ট ওটা কোনো পাথরই না হয়তো। তো যাই হোক, ওই পাথরটা ব্যবহার করেই তিনি রাজনন্দিনীকে ভয়াবহ এক অভিশাপ দেন, অনন্ত জীবনের অভিশাপ। ওই টানেলেই রাজনন্দিনী এত বছর ধরে বেঁচেও মৃত হয়েছিল। অভিশাপের বোঝা বহন করছিল নিঃশব্দে। কিন্তু কোনোভাবে এত বছরের অভিশপ্ত রাজনন্দিনী ওই পাথরের সাথে থাকতে থাকতে কোনোভাবে ওই পাথরটাকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করে। কোনোভাবে নিজের অভিশাপ ব্যবহার করে হয়তো পাথরটাকেও অভিশপ্ত করে ফেলে। কিভাবে করে সেটা আমি বলতে পারবো না। তাই যখন অতীন রায়চৌধুরী সেই নকশা ধরে খুঁজতে খুঁজতে এসে পাথরটা নিজের হাতে নেয় এবং অজ্ঞতার কারণে রাজনন্দিনীকে সেই অভিশাপ থেকে মুক্তি দেয়, রাজনন্দিনী নিজের অভিশাপের ভাগিদার বানায় অতীন রায়চৌধুরীকে। ওই অদ্ভুত পাথরের ক্ষমতা ব্যবহার করে নিজেকে আলেয়ায় পরিণত করার ক্ষমতা অর্জন করে এবং কালাপানিতে এইভাবেই আলেয়ার জন্ম হয়। যখন বুঝলাম যে রাজনন্দিনীর সমস্ত শক্তির উৎস ওই পাথর আর অতীন রায়চৌধুরীর অভিশপ্ত শরীর, তখন এই পরিকল্পনাটা আমার মাথায় আসে। কালো পাথরটার তাহলে কি হলো? ওটার রহস্য তো অধরাই থেকে গেল। হ্যাঁ, তা বটে। পাথরের অরিজিন সম্পর্কে তো কিছুই দেখতে পেলাম না। যাকে নন্দীপুর যে কালাপানির আলিয়া থেকে মুক্তি পেল, এটাই শান্তির। ধন্যবাদ অভিষেক। অভিষেক সুরকে কি এমনি এমনি মানি আমি? আচ্ছা সতীনাথ বাবু, আমরা তাহলে উঠি আজকে। কলকাতায় ফিরি অফিস জয়েন করতে হবে। অনেক ধন্যবাদ। গল্প তো শেষ হলো। মনামি আর অভিষেক কি পুনরায় নতুন করে তাদের সম্পর্ক শুরু করলো নাকি জানা নেই, কিন্তু কালাপানির জলের অনেক নিচে সকলের অগোচরে কালো পাথরের মতো দেখতে বস্তুটি যেন নিজের রূপান্তর ঘটাচ্ছে, পরিণত হচ্ছে কোনো ভয়ঙ্কর রূপে। বস্তুটি ধীরে ধীরে নির্দিষ্ট দিকে যাত্রা শুরু করল। গন্তব্য জানা নেই। লেখক শোভন কাপুরিয়ার জন্ম 1987 সালের 7 জুলাই দমদমে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে বর্তমানে একটি বহুজাতিক সংস্থায় সিনিয়র প্রোডাক্ট স্পেশালিস্ট হিসেবে কর্মরত।
ছোটবেলা থেকে গল্পের বই ও সিনেমার প্রতি টান, আর সেখান থেকেই গল্প লেখার শুরু। তবে নিয়মিতভাবে লেখা শুরু করেছেন 2019 সাল থেকে। ওনার প্রথম অডিও স্টোরি স্পেস হরর গল্প চাঁদের কলঙ্ক প্রথম মুক্তি পায় এসো গল্প করি চ্যানেলে। এরপরে মহুয়া ডহরির মায়া, স্কাই ল্যাব, মুকুন্দপুরের জঙ্গলের মতো সায়েন্স ফিকশন, হরর, অ্যাকশন, ফ্যান্টাসি গল্প মুক্তি পায় থ্রিলারল্যান্ড ও মিডনাইট হরর স্টেশন চ্যানেলে। 2021 সালের জানুয়ারিতে মুক্তি পায় প্রথম একক বই ত্রিমাত্রিক পলান্ন প্রকাশনী থেকে, যাতে রয়েছে একটি লাভক্রাফটিয়ান হরর থ্রিলার, একটি স্পেস হরর থ্রিলার এবং একটি সাসপেন্স থ্রিলার। এরপরে 2022 সালের ফেব্রুয়ারিতে মুক্তি পায় দ্বিতীয় একক বই সপ্তকল্প পলান্ন প্রকাশনী থেকেই। এটি একটি আদ্যপান্ত সায়েন্স ফিকশন ড্রামা সংকলন। বর্তমানে লেখক একটি ডিস্টোপিয়ান সাই-ফাই অ্যাকশন ড্রামা নভেলা ইলিউশন সিটি নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ গল্পপাঠে ছিল ব্রতদ্বীপ, দেবাশিস সেনগুপ্ত, পার্থপ্রতিম, আসঞ্জন, রাজ, ইন্দ্রজিৎ, মৌপিয়া, নাইল, শিউলি, পিনাকি, ব্রতশ্রী ও শুভারুণ। গল্পের সূত্রধার এনামুল, শব্দ সংযোজন ও ব্যাকগ্রাউন্ড মিউজিকে টিম কণ্ঠ, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, সঙ্গীত পরিবেশনে ছিল ব্রতশ্রী, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থপ্রতিম, গল্পের নাট্যরূপ সাত্ত্বিকী। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক কমেন্ট করে জানান আমাদের, আর খুব ভালো লেগে থাকলে শেয়ার করুন সবার সঙ্গে। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। ধন্যবাদ। শুভরাত্রি।